সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ২০। আকশা আর চোখে মেজবাকে দেখছে। মেজবার মুখের দিকে সরাসরি তাকাতে ভয় লাগছে ওর। মেজবার দৃষ্টি সামনের দিকে। আকশা যে গাড়িতে অবস্থান করছে সেটাই বোধ করি মনে হচ্ছে না। আকশার বুক ধড়ফড় করছে। মেজবা খুব স্পিডের সাথে গাড়ি ড্রাইভ করছে। আকশা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। মেজবার মুখ পানে চেয়ে একটা ঢোক গিলে বলল, আমার কথা শুনুন মেজবা, বলার সুযোগ তো দিবেন। মেজবা যেন আকশার কোনো কথা শুনতেই পায়নি। ও নিজের মতো ড্রাইভ করে চলেছে। আকশা এবার চরম অধৈর্য, অস্থির হয়ে কিঞ্চিত জোরের সাথে বলল, মেজবা আমার কথা শুনুন প্লিজ। মেজবা হঠাৎ ফাঁকা রোডের এক সাইডে ধুম করে গাড়ি থামিয়ে দিল। আকশা সামান্য সামনে হেলে পড়ে বুকে হাত রেখে নিজেকে সামলে নিল। মেজবা স্টিয়ারিংয়ে হাত রেখে চকিতে ঘুরে তাকালো আকশার দিকে। এরপর হঠাৎ সিট বেল্ট খুলে ওর সিটের কাছে এগিয়ে এসে ওর হাতের বাহু চেপে ধরে বলল, কি কথা এক্সকিউজ শোনাবে? এতক্ষণ ভেবেচিন্তে একটা এক্সকিউজ বের করেছো তাই না? তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। ইভেন তোমার কোনো কথা যেন আমার কান অবধি না আসে। আপনি তো ফ্যাসিস্টের মতো আচরণ করছেন মেজবা। মানুষ দোষ-চুরি করতেই পারে, তাই বলে তাকে একেবারে চুপ করিয়ে দিবেন? হাসিনার মতো বিহেভিয়ার। আকশা কিঞ্চিত বিরোধ করে কথাটা বলতেই মেজবা আঙুল তুলে শাসিয়ে বলল, জাস্ট শাট আপ। হাসিনার সাথে তুলনা করো কাকে তুমি? হু, হাসিনা কোনো নির্দোষ ব্যক্তি ছিল না। ইতিহাসে ওর মতো ফ্যাসিস্ট খুব কম এসেছে। ইভেন তোমার কথার মাধ্যমে তুমি হাসিনার কার্যকলাপকে জাস্টিফাই করার চেষ্টা করো না। তোমার ফ্যামিলি কি আমলিক করতো কোনো কালে? হুম। আকশা মাথা নেড়ে জবাবটা দিতেই মেজবা পুনরায় বলল, আমি ফ্যাসিস্ট নই, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দিই। মেজবা কিন্তু আমার কথাটা তো শুনে। চুপ। আকশাকে ধমকে চুপ করিয়ে দিল মেজবা। ও সরে যেতেই আকশা বিড়বিড় করে বলল, আসলেই ফ্যাসিস্ট। বিপরীত পাশের মানুষের কথা না শুনে যে শুধু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয় সে তো ফ্যাসিস্টই। আবার ফ্যাসিস্ট কখনো শুনতে পারে না যে সে ফ্যাসিস্ট। আকশা বিড়বিড় করে হঠাৎ পাশ থেকে ফোরন কেটে মেজবাকে বলে উঠল, আপনি চাইলে আসন্ন 12 তারিখের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন মেজবা। বাংলাদেশের মানুষ বেশিরভাগ সব খাল কেটে কুমির আনে তো। ওরা কিন্তু কেউ যে ফ্যাসিস্ট সেটা জানলে তাকে ভোট দিতে লাফিয়ে পড়বে। নির্বাচনে দাঁড়ালেই দেখবেন আপনি নির্বাচনে জিতে গেছেন। আকশা কথাটা বলা মাত্র মেজবা ওর দিকে শুধু একবার তাকালো। সঙ্গে সঙ্গে আকশা চুপ হয়ে গেল। মেজবার পরিকল্পনা ছিল আকশাকে ওর বাড়ির গেটের সামনেই নামিয়ে দিয়ে চলে যাবে। সেই মোতাবেক আকশাকে বলেও রেখেছিল যে নেমে যেন ডিকি থেকে নিজেই লাগেজ নামিয়ে নেয়। আকশা বারবার মেজবার দিকে করুণ চোখে তাকাচ্ছিল, তবে মেজবা একবারের জন্য ওকে দেখল না। আকশার জন্য সৌভাগ্যের ব্যাপার হলো বাড়ির গেটের কাছে আসতেই দেখা গেল ইরফান দাঁড়িয়ে আছে সেখানে। ওর মাথায় টুপি। নামাজে গিয়েছিল সম্ভবত, সেখান থেকে ফিরছিল। বাড়ির ভেতরে যাবে তখনই ওদের বাড়ির দিকে গাড়ি আসতে দেখে দাঁড়িয়ে গেছে। আকশা গাড়ির ভেতর থেকে ভাইয়া বলে চেঁচিয়ে ডাক দিল। আকশার কণ্ঠ শুনে ইরফান দ্রুত এগিয়ে আসলো। গাড়ি গেটের সামনে থামতে ইরফান জানালার কাছে এগিয়ে এসে নিচু হয়ে ডাক দিল আকশাকে। মেজবা বন্ধুর গলা শুনে জানালা নামিয়ে দিল। মেজবাকে দেখে ইরফান বলল, গাড়ি থেকে নামবি না দোস্ত, নাকি ভেতরেই বসে থাকার ইচ্ছে আছে? নামছি। মেজবা শান্ত গলায় কথাটা বলে নেমে এসে আকশা যেই পাশে ছিল সেই পাশে দরজা খুলে দিল। আকশা নিজে দরজা খুলে বের হতে পারত, তবে সেটার আর প্রয়োজন হলো না। মেজবাকে জড়িয়ে ধরল ইরফান। তোকে কতদিন পর দেখলাম বলতো? তোর তো কোনো খোঁজ খবরই নেই। লাস্ট মেসেজ যে গতকাল দিয়েছিলাম সিস। সরি দোস্ত, বিজি ছিলাম একটু। ইটস ওকে, পরে দেখে কিন্তু অবশ্যই রিপ্লাই করবি। একটা রিলস শেয়ার করেছি। মেজবা জবাবে কিছু বলল না, মাথা নাড়ালো শুধু। আকশা ততক্ষণে লাগেজ বের করে এনে দাঁড়িয়েছে ভাইয়ের পাশে। মেজবাকে দেখছে অপলক। ইরফান এবার মেজবার হাত ধরে বাড়ির ভেতরের দিকে টেনে নিয়ে বলল, চল ভেতরে। আমি যাব না। যাবি না মানে? বেড়াতে এসেছিস না আমাদের এখানে? যদিও ইনফর্ম করে আসা উচিত ছিল তোদের। আম্মা তাহলে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারতেন। কিছু করতে হবে না দোস্ত, ওকে দিতে এসেছিলাম অ্যাকচুয়ালি। দিতে মানে? তা তুই থাকবি না? না, আমার চট্টগ্রামে ফিরতে হবে আজ। ওর নাকি বাসার কথা খুব মনে পড়ছিল, তাই দিতে এলাম। রেখে দে তোদের কাছে। মেজবা শেষোক্ত কথাটা কেমন গম্ভীরভাবে বলল। ইরফান না বুঝতে পারলেও আকশা ঠিকই বুঝতে পারল। উদ্বিগ্ন চোখে তাকালো মেজবার দিকে, কিন্তু মেজবার কোনো হেলাফেলা হলো না। ইরফান নাছোড়বান্দা ও মেজবাকে ছাড়লই না, জাপটে ধরে রেখে অনুরোধ করলো, তোকে ভেতরে যেতেই হবে। বিয়ের দিন তো ইমার্জেন্সি বলে চলে গেলি। শালা সেদিন তোর বিয়ের দিন ছিল বলে কিছু বলিনি।
আজ কিন্তু কোনোভাবেই ছাড়ছি না। বাড়ির নতুন জামাই বাড়িতে এসে বাইরে থেকেই চলে যাবে, এটা কেমন দেখায়? আম্মা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। চল ভেতরে চল। অগত্যা মেজবাকে ইরফানের জোড়াজুড়িতে ভেতরে যেতেই হলো। আকশা ঠোঁট চেপে কপট হাসলো। ও বোধহয় মনে প্রাণে এটাই চাচ্ছিল। বলা হয় মন থেকে কোনো জিনিস চাইলে সেটা নাকি পাওয়া যায়। আয়েশা বেগম একমাত্র মেয়ে জামাইয়ের আশা উপলক্ষে বেশ আয়োজন শুরু করে দিয়েছেন। তিনি একবার রান্নাঘরে যাচ্ছেন, আরেকবার ডাইনিংয়ে। এই কি করবেন দিশা পাচ্ছেন না ঠিক। মাঝখানে বসার ঘর বাঁধে মেজবা সোফায় বসে ফোনে টুকটাক কাজ করছিল। শাশুড়িকে এমন দিশেহারা হতে দেখে ও এবার বলে উঠল, আপনি এত ব্যস্ত হবেন না আম্মু, কিছু করতে হবে না। আমাকে এখনই যেতে হবে। আপনি শুধু এক গ্লাস পানি আনুন আমার জন্য। না না, তা কি করে হয় বাবা? তুমি বিয়ের পরেই প্রথম এসেছো আমাদের বাড়িতে, এক গ্লাস পানি খাইয়ে দেবো শুধু? এ কেমন কথা? আমি রান্না বসিয়েছি, না খেয়ে তোমাকে যেতে দিচ্ছি না। তুমি বরং মেয়ের ঘরে যাও। ও এসেই তো হাত মুখ ধুতে চলে গেল। আকশা, ও আকশা। আকশা সবে ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালেতে মুখ মুছছিল। বাইরে থেকে মায়ের ডাক শুনে তোয়ালে হাতে দ্রুত বেরিয়ে আসলো। জি আম্মু, বলো। আকশা এগিয়ে আসতেই আয়েশা বেগম বললেন, জামাই বাবাকে ঘরে নিয়ে যাও তো। আকশা মায়ের কথা শুনে আর চোখে মেজবার দিকে তাকালো। মেজবা ওকে যেন দেখেইনি। ও হালকা হেসে শাশুড়িকে বলল, থাক আম্মু, আমি এখানেই ঠিক আছি। ভেতরে যে একটু বিশ্রাম নাও বাবা, তোমাকে তো আবার জার্নি করতে হবে। মেজবাকে শেষমেশ উঠে আকশার সাথে ওর ঘরের দিকে পা বাড়াতেই হলো। শাশুড়ির সামনে স্বাভাবিক থাকলেও ভেতরের দিকে যত পা বাড়ালো তত ওর মুখের রং বদলে যেতে লাগলো। মেজবা ফ্লোরে পা রেখে বিছানার উপরে বসে আছে। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ফোনের দিকে। আচানক খট করে দরজা বন্ধ হওয়ার শব্দ কানে আসতেই মুখ তুলে সামনের দিকে তাকালো। দেখলো আকশা দরজা বন্ধ করে দিয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ভ্রু কুঁচকে গেল মেজবার। মেজবা তৎক্ষণাৎ দ্রুত উঠে দরজার দিকে পা বাড়ালো। আকশা মেজবাকে উঠে আসতে ওর সামনে এসে দাঁড়িয়ে হাত দ্বারা বাধা দিয়ে আটকে দিল। কোথায় যাচ্ছেন আপনি? বাইরে? কেন? এখানে হেজিটেশন ফিল হচ্ছে। মেজবার স্পষ্ট জবাব। আকশা প্রশ্ন করল, হেজিটেশন ফিল হবে কেন হঠাৎ? তোমাকে দেখে, তোমার মুখ দেখে বোঝা গেল। মেজবা পুনরায় পা বাড়াতে আকশা ওর বাহু টেনে ধরে বলল, দাঁড়ান মেজবা, সরো, সাইড দাও। এভাবে দরজা আটকে আমার বেইজ্জতি করার চেষ্টা করবে না। মেজবার কথা শুনে আকশার খুব হাসি পেল। ও বহু কষ্টে হাসি আটকে বলল, স্বামী স্ত্রী আমরা, বেইজ্জতির কি আছে? তোমার সাথে তো আর আমার কোনো সম্পর্ক থাকছে না, সুতরাং ডিস্টেন্স মেনটেন করো। মেজবা এবার ওকে সরিয়ে দিতেই আকশা আচানক মেজবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পেছনের দিকে। মেজবার উড়োচাহনিতে তাকালো ওর দিকে। আকশা এবার এগিয়ে গিয়ে মেজবার গালে এক হাত রেখে বলল, আপনাকে আমার কথা শুনতেই হবে। আমি প্রতারক নই, আর না তো ক্যারেক্টারলেস। আমি নিজেকে প্রুভ করতে পারবো। করো। মেজবা নির্বিকারভাবে বলতেই আকশা হাঁপ ছেড়ে বাঁচল যেন। বিছানার ওপর থেকে ফোনটা উঠিয়ে নিয়ে এসে হোয়াটসঅ্যাপে ঢুকলো। এরপর একটা কনভারসেশন বের করে মেজবার সামনে ধরে বলল, এই দেখুন। মেজবা ভ্রুকুচকে তাকিয়ে দেখলো ফোন স্ক্রিনে আকশা এক নাগাড়ে বলতে লাগলো, আমি যার সাথে কথা বলছিলাম ইনি সেই সাইফুল ইসলাম, আমাদের সাইফুল ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড কলির এক্স হাজবেন্ড। তো মেজবা নির্লিপ্তভাবে প্রশ্ন করতে আকশা বলল, ওনার সাথেই প্রায় কথা হতো আমার। উনি কলির হাজবেন্ড ছিলেন, ডিভোর্স হয়ে গেছে তাদের। তারা ভালোবেসে বিয়ে করেছিল নিজেরা। ডিভোর্স হওয়ার কারণ ছিল ভাইয়ার ফ্যামিলি। ভাইয়ার মা কলির উপরে অনেক টর্চার করত। ভাইয়াকে জানাতো না কলি। একসময় টর্চার সহ্য করতে না পেরে জোর করেই ডিভোর্স দিয়ে চলে আসে। এরপর একদম চুপচাপ হয়ে যায়। মাত্র 6 মাসের সংসার ছিল ওদের। ভাইয়া কলিকে অনেক ভালোবাসতো। ওকে হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল যেন ডিভোর্স না দেয়, কিন্তু কলি জেদ ধরে ডিভোর্সটা দিয়েই দেয়। এরপর ভাইয়া এক প্রকার পাগলের মতো হয়ে গিয়েছিল। বিজনেস আর বাসা আলাদা করে নিয়েছিল, একা থাকতো। ফ্যামিলির কারোর সাথে কন্ট্যাক্ট রাখেনি। কলির সাথে অনেকবার ভাইয়া কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই পেরে ওঠেনি। কলির ফ্যামিলি আবার তাদের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কলি রাজি হয়নি। ভাইয়া এর মধ্যে অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, এখন কিছুটা সুস্থ। তাও কলির জন্য পাগলামি করেন। ওর কথা আজও ভুলতে পারেননি সাইফুল ভাইয়া। আমাকে ভাইয়া নিজের বোনের মতো জানতেন সব সময়। আমাকে চেনেন প্রায় 4 বছর যাবৎ। দীর্ঘদিন পর হঠাৎ আমার নতুন নাম্বার খুঁজে বের করে আমাকে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে খুব অনুরোধ করে বললেন যেন কলির সাথে যোগাযোগ করিয়ে দিই, তাদের মধ্যে সব কিছু ঠিক করতে হেল্প করি। আমি এটা নিয়েই ভাইয়ের সাথে কথা বলতাম। এর মধ্যে কলির সাথেও কন্ট্যাক্ট করানোর চেষ্টা করছি, কলির সব আপডেট দিয়েছি।
আপনার বিশ্বাস না হলে আমার কাছে ওদের বিয়ের ফটো এখনো আছে। এই যে দেখুন, প্রোফাইলে ভাইয়ার সেই ফটো, সেম একই ব্যক্তির ফটো। এটা ওদের বিয়ের সময়কার। আকশা মেজবাকে একের পর এক ফটো দেখাতে লাগলো। মেজবা এতক্ষণ চুপচাপ দেখছিল ফটোগুলো, এবার বলে উঠল, ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে তোমার এত ন্যাকামো করে কথা বলতে হবে কেন, তাও লুকিয়ে? আকশা অবাক চোখে তাকিয়ে রইল মেজবার দিকে, বিরোধ করে বলল, লুকিয়ে না বললে তো সবাই জেনে যেত। আর ভাই আমাকে প্রমিস করিয়েছিলেন কাউকে যেন এখনই কিছু না বলি। ন্যাকামো করে যে কখন কথা বললাম মেজবা? ভাইয়া মেন্টালি বাজে সিচুয়েশনে আছে, সেই মানুষের সাথে কি আমি রুডলি কথা বলবো? তাকে মানা করে দেব? আর ভাইয়ের সাথে তো আমি কোনো বাড়তি বা অযথা কথা বলতাম না। জাস্ট কলির বিষয়ে কথা হতো। ভাইয়া বারবার কল দিত শুধুমাত্র কলির কথা শুনতে। আর মেন্টাল সিচুয়েশন এমন যে কিছু একটা হলে সুইসাইড অ্যাটেম্পটও নিয়ে বসতে পারেন। তাই আমি হেসে ভালোভাবে কথা বলার চেষ্টা করেছি। সবাই তো আর আপনার মতো রুড নয়। এখানে আমার কি দোষ মেজবা? মেজবা আকশাকে প্রশ্ন করলো, তোমাকে এত পিয়নগিরি করতে বলেছে কে? আকশা বিরোধীর সুরে জবাব দিল, আপনি এভাবে বলছেন কেন? তাদের ভালোবাসা আপনি দেখেননি? আমি দেখেছি। তাদের 4টা বছরের ভালোবাসার সাক্ষী আমি। দুজন দুজনকে কতটা ভালোবাসতো। অবশ্য আপনি বুঝবেন কি? আপনি তো ভালোবাসতে জানেন না মেজবা। আকশার এই কথার বিপরীতে মেজবা কিছু বলল না। ওর দিকে গভীর চাহনিতে তাকে শান্ত গলায় বলল, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো এই মাসে, সাইন করে দিও। আকশা বিমূঢ় হলো, ডিভোর্স পেপার মানে?